हेलो बच्चों, गुड मॉर्निंग and all thank you. I hope all are okay. So today we will discuss the new topic of the refraction of light, and this is the lecture number 46. So আজকে আমরা 46তম লেকচারে মানে আলোর প্রতিসরণ চ্যাপ্টারে একটা নতুন টপিক, খুব ইন্টারেস্টিং বিষয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। মানে আমাদের এই লেকচারে আমরা জানব যে সংকট কোণ কি, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি। যদিও আমরা এগুলো গত লাস্ট লেকচারে আলোচনা করেছিলাম যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কখন ঘটে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের শর্ত দুটি কি কি, এবং আলোর সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি। আমরা সেই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কনসেপ্ট থেকে আজকে দেখব যে অ্যাঙ্গেলের সঙ্গে প্রতিসরাঙ্কের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা জানবো। যদিও এটা ম্যাথ করতে অনেক সময় কাজে লাগে, কিন্তু এর ম্যাথের থেকে সব থেকে বেশি ব্যবহৃত হয় অনেক রকম প্রমাণের ক্ষেত্রে। অনেক প্রমাণ আছে যেখানে এটা খুবই ব্যবহৃত হবে, আমরা আজকে জানতেও পারবো, আজকে বা পরবর্তী লেকচারে আমরা জানতে পারবো। তারপর এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কতগুলো ব্যবহারিক প্রয়োগ, যেমন আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে মরুভূমির মরীচিকা বলে এক ধরনের ঘটনা আছে, যেটা নাকি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা নিদর্শন। তারপরে যেমন কি কোনো পিচে রাস্তার মধ্যে দিয়ে যদি আমরা মানে কোনো রোডের উপর দিয়ে আমরা যদি চলাচল করি এবং সেটা যদি গ্রীষ্মকাল থাকে, গরমের সময় সূর্যের তাপ সেই রোডের উপর পড়লে দূরবর্তী রোডের উপর মনে হচ্ছে কি, বা রাস্তার উপর মনে হয় কেউ জল ছেড়ে দিয়েছে বা জল লক্ষ্য করা যায়, হয়তো সেখানে জল ভেসে যাচ্ছে। কেন এগুলো আমরা লক্ষ্য করতে পারি, এই সমস্ত বিষয়গুলো আমরা জানব। তো আমাদের যে টপিক সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, দ্য রিলেশন between critical angle and the refractive index of denser media or medium মাধ্যমের ক্ষেত্রে। মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে সংকট কোণের একটা সম্পর্ক আছে, সেই সংকট কোণটা আমরা জানব। আমরা গত লাস্ট লেকচারে বলেছিলাম যে দুটি মাধ্যম, যার একটি লঘু এবং অপরটি ঘন, একটি রেরার অপরটি ডেন্সার। তো লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক μ1
ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক μ2। অ্যাজ ফর এক্সাম্পল, এটা যদি লঘু মাধ্যমটা যদি বায়ু হয় স্পেশালি, তাহলে সেক্ষেত্রে প্রতিসরাঙ্কের মান 1 হবে। কখন? ফর এয়ার। এটা যে কোনো মাধ্যম হতে পারে, যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা কি বললাম? মিউ। ওয়াটার হলে 4/3, দ্যাট মিনস 1.4 1.33। গ্লাস হলে 3/2, দ্যাট মিনস 1.5। ডায়মন্ড হলে 2, অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। বিভিন্ন মাধ্যমের প্রতিসরাঙ্ক বিভিন্ন রকম। এটা হচ্ছে ঘন, এই লঘু মাধ্যমের সাপেক্ষে এটা ঘন, যার প্রতিসরাঙ্ক আমরা মিউ বললাম। এবং এটা মিডিয়া হচ্ছে মিডিয়া M1 M2, একটা অবিলম্ব N1 N2। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এই দুটি ঘটনার জন্য অবশ্যই এবং অতি অবশ্যই আলোক রশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যেতে হবে। স্যার, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে গেলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয় না? না, হয় না। স্যার, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে না? না, ঘটে না। তাহলে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটার একটা বিশেষ শর্ত, আলোকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে, যেত। আর কি করতে হবে? তাহলে যদি আমরা জানি কি, আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গিয়ে পড়ে, তাহলে আলোক রশ্মিটা অবিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে যে কোণে আসে তার থেকে বেশি কোণে সরে যায়। আপতন কোণটা যদি আরো বাড়ানো হয়, তাহলে প্রতিসরণ কোণটা আরো বেড়ে যাবে। আপতন কোণটাকে যদি আরো বাড়ানো হয়, তাহলে প্রতিসরণ কোণ এক সময় কি হবে? দুই মাধ্যমের বিপরীত তল ঘেঁষে যাবে। তাহলে আপতন কোণের যে মানের জন্য আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার পথে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্বের সাপেক্ষে আপতন কোণের ঠিক যে মানের জন্য প্রতিসারিত রশ্মিটি অবিলম্ব থেকে 90 ডিগ্রি সরে যায়, বা প্রতিসারিত রশ্মিটি দুই মাধ্যমের বিভেদ তল বরাবর ঘেঁষে যায়, তাহলে আপতন কোণের সেই মানকে বলা হয় সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে আমরা এখানে কি দেখব? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ এর সঙ্গে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সম্পর্ক। তাহলে আমাদের এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যখন হতে হবে, তখন আমরা এখানে কি করব? ধরলাম যে এটা হচ্ছে একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, যে কোনো একটা আলোক রশ্মি পি থেকে কিউ বিন্দুতে গিয়ে পড়লো, এবং যে কোনো আপতিত হলো সেই কোণটা কত? আই, ইনসিডেন্ট অ্যাঙ্গেল। এবং সেই কোণটা কি? সেই কোণটা অবশ্যই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান, যেটাকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলকে থিটা সি দিয়ে প্রকাশ করা হয়। থিটা সি মানে অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এটাকে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে কোনো একটা আলোক রশ্মি পি থেকে কিউ বিন্দুতে গিয়ে পড়লে কি হবে? আলোক রশ্মিটি দুই মাধ্যমের বিভেদ তল বরাবর ঘেঁষে যাবে। দুই মাধ্যমের বিভেদ তল বরাবর ঘেঁষে যাবে। তাহলে এটা পি কিউ। তাহলে এখানে প্রতিসরিত রশ্মি প্রতিসরণ কোণটা কত? প্রতিসরণ কোণ আর, আর অবশ্যই কত? আর অবশ্যই 90 ডিগ্রি। তাহলে সংকট কোণের ক্ষেত্রে যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে এবং আলোক রশ্মিটি সংকট কোণে গিয়ে পড়বে, তখন আলোক রশ্মিটি প্রতিসরণের পর অবশ্যই অবিলম্ব থেকে 90 ডিগ্রি কোণে সরে যাবে, বা দুই মাধ্যমের বিভেদ তল বরাবর ঘেঁষে যাবে। আচ্ছা, তাহলে এই অবস্থায় আমরা যদি কিউ বিন্দুতে স্নেলস ল অ্যাপ্লাই করি, সো at this condition, if we apply the Snell's law at point Q, then we can write, so at this situation, if we apply the Snell's law, then we can write Snell's law at point
কিউ, দেন উই ক্যান রাইট, তবে আমরা লিখতে পারি। কি লিখতে পারি? আমরা কি জানি, যেদিকে যাবে সেই মাধ্যমের কোণ, সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং সেই মাধ্যমের কোণের সাইন। তাহলে অ্যাকর্ডিং টু স্নেলস ল, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2 ইন্টু the angle of sine, that means I, is equals to the refractive index of another medium u1 into the sine of the refractive angle। বা আমরা কি লিখতে পারি? μ2 sin of theta c, μ1 sin of 90, যখন আপতন কোণটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান হবে, when I is equals to theta c, then R is obviously 90 ডিগ্রি। সেটা কখন? যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, সেটা বায়ু হবে কি অন্য কিছু মাধ্যমে সেটা ইম্পর্টেন্ট না। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গিয়ে আপতন কোণ যদি থিটা জি সমান হয়, তাহলে সেই প্রতিসরণ কোণটা অবশ্যই 90 ডিগ্রি সমান হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি যে μ2 sin theta c is equals to μ1 into 1, that means μ1। তাহলে কি লিখতে পারি? μ2 sin theta c। বা আমরা এখান থেকে লিখতে পারি sin theta c is equals to μ1 by μ1। এটা আছে তোমার হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সঙ্গে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রিলেশন। স্পেশাল কেস যদি লঘু মাধ্যমটা স্পেশালি বায়ু হয়, তাহলে ফর এয়ারের ক্ষেত্রে কত হবে? μ1 = 1, এবং μ2টা যদি যে কোনো মাধ্যমের সাথে যদি মিউ বলা হয়, তাহলে আমরা কি লিখতে পারি? সো ফ্রম 1 উই গেট, তাহলে 1 নং থেকে আমরা কি পাবো? 1 নং থেকে আমরা পাবো যে sin theta c is equals to 1 by mu। This is the very important relation for different types of mathematics and different types of problem solution। So এটা হচ্ছে গিয়ে প্রতিসরাঙ্কের সঙ্গে সংকট কোণের একটা সম্পর্ক। এটা আমাদের গতদিনই আলোচনার দরকার ছিল, কিন্তু আমাদের একটা বিশেষ সময়ের অভাবের কারণে আমরা এটা করতে পারিনি। তো যাই হোক, আজকে আমরা এটাকে তুলে ধরার চেষ্টা করলাম। এবার এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণের থেকে যদি বেশি কোণে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গিয়ে পড়ে, মানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে দুই মাধ্যমের বিভেদ তলে গিয়ে পড়ে, তাহলে আলোক রশ্মিটি আর দুই মাধ্যমে বিভেদ তল বরাবর বেরিয়ে যাবে না, বরং সে প্রথম মাধ্যমে ফিরে আসবে, এবং সেটাকে বলা হয় আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তার মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়ার একটি বিশেষ শর্ত কি? যে আপতন কোণের মানটিকে ঠিক এর থেকে একটু বেশি হতে হবে। যেমন এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের মান জলের সাপেক্ষে যদি বায়ু বলা হয়, তাহলে এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের মান হচ্ছে কি তোমার 49 ডিগ্রি, এবং যদি বায়ুর সাপেক্ষে কাচ হিসাব করা হয় তাহলে সেটা 42 ডিগ্রি, এরকম কাছাকাছি হয়। এগুলো একটু তোমাদের মনে রাখতে হবে যে জলের সাপেক্ষে বায়ুর সংকট কোণের মান 49 ডিগ্রি, আর বায়ুর সাপেক্ষে কাচের মানে সংকট কোণের মান হচ্ছে গিয়ে বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণের মান হচ্ছে গিয়ে তোমার 42 ডিগ্রি। এগুলো অনেক সময় লাগবে, একটু মুখস্থ রাখতে হবে যে একটা এক্সপেরিমেন্ট। তো এই জিনিসটাকে আমরা কাজে লাগিয়ে
দেখব কয়েকটা এক্সপেরিমেন্ট। যেমন এই আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা সংকটকোণ থেকে বেশি কোণ আপতনের ফলে যে ঘটনাগুলো ঘটে তার কতগুলো ব্যবহারিক প্রয়োগ আমরা বলতে পারি। যদি আমরা বলি একটি লোহার বলকে বা একটা ধাতব বলকে যদি আমরা তার গায়ে তেল মেখে একটা লোহার সাদা বলকে বা একটা বলকে যদি আমরা সাদা হোক যাই হোক বলকে যদি আমরা তেল মেখে এরকম একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ জল নেওয়া হলো বা কিছু পরিমাণ স্বচ্ছ লিকুইড নেওয়া হলো, স্বচ্ছ লিকুইড নিয়ে এই লিকুইডের মধ্যে একটা বল রেখে দেওয়া হলো। বলটা কিরকম? বলটার গায়ে তেল মাখা আছে। এবার এই জলের মধ্যে নিমজ্জিত করা হলো। এখানে জল আছে, তাহলে কি ঘটবে? যখন এই ধাতব বলটিকে বা লোহার বলটিকে জলে নিমজ্জিত করা হবে তখন জলের সঙ্গে এই লোহার বলটি ভিজে যাওয়ার কথা, কিন্তু এই লোহার বলের গায়ে তেল মাখার জন্য লোহার বলের গায়ে বা ওই ধাতব বলটির গায়ে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বায়ুর কণা থাকবে বা বুদবুদ যেটাকে বলা হবে, এখানে সূক্ষ্ম সূক্ষ্ম বায়ু কণা থাকবে, লেগে থাকবে। যদি এটা পুরোপুরি তেলবিহীন বা কোনো রকম ফ্যাট না থাকে এর সঙ্গে যুক্ত, তাহলে জলের মধ্যে নিমজ্জিত করলে সে পুরোপুরি ভিজে যাবে। আর ভিজে গেলে এখানে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটনাটা খুব ভালো বোঝা যাবে না, ঘটবে কিন্তু খুব মৃদু ঘটবে। যদি তেল মেখে দেওয়া তাহলে কি ঘটনা ঘটবে? এখানে প্রচুর সংখ্যক বায়ু বুদবুদ থাকবে। এই অবস্থায় যদি আমরা বাইরে থেকে এই লোহার বলটিকে দেখি তাহলে দেখব বলটি অনেকটি চকচকে বলে মনে হচ্ছে। একটা কয়েনকে যদি এরকম তেল মেখে জলের মধ্যে দেওয়া হয় তাহলে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে দেখলে দেখব সেই কয়েনটি বা সেই বলটি বা সেই ধাতব পদার্থটি এমনিতেই যতটা দেখতে পাবো তার থেকে বেশি চকচকে বলে মনে হচ্ছে। তার কারণ এমনি জল নিমজ্জিত করলে যেরূপ দেখতে পাওয়ার কথা তার থেকে তেল মেখে ছেড়ে দিলে তার থেকে বেশি চকচকে বেশি বলে মনে হবে। তার কারণ যখন এখান থেকে বিভিন্ন আলোক রশ্মির মধ্যে এসে পড়বে, এবার ধরেন এটা একটা অ্যাঙ্গেল আছে, একটা অ্যাঙ্গেল একটা আছে, এখানে একটা অ্যাঙ্গেল আছে, এখানে একটা অ্যাঙ্গেল আছে, তাহলে এই অ্যাঙ্গেলগুলো বিভিন্ন রকম। তাহলে এই অ্যাঙ্গেলটা তার এরকম একটা রশ্মি যদি এসে পড়ে তাহলে এখানে একটা অবিলম্ব কল্পনা করা হয়। আমরা যদি এখান থেকে দেখি তাহলে এখান থেকে দেখলে আমরা কি করবো? এখান থেকে দেখবো, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল আছে, এটা অ্যাঙ্গেলটা এখানে দেখার কথা। তাহলে এই আপতন কোণটা আর যদি এইভাবে না আসতো, এইভাবে আসতো, আমরা বললাম ধাতব পদার্থের ঠিক এই পয়েন্টে একটা বুদবুদ রয়েছে। বুদবুদ মানে কি? বায়ু রয়েছে। তাহলে এটা কি? জল, বায়ু। তাহলে এটা ঘন মাধ্যম, ডেন্সার মিডিয়া, বায়ুটা তোমার রেরার মিডিয়া। এটা ধাতব পদার্থ, এটা কোনো মিডিয়া নয়, কারণ এটা স্বচ্ছ নয়, ওর মধ্যে আলো প্রবেশ করতে পারবে না। এরকমটা হতে পারে বা নাও হতে পারে। আমরা বললাম এটা ধাতব পদার্থ, এর মধ্যে আলোর কোনো প্রবেশ করতে পারবে না। জলের মধ্যে দিয়ে আলো এসে বায়ুকণার মধ্যে এসে পড়লো, তাহলে আলো কোথা থেকে আসলো? ঘন মাধ্যম থেকে এসে লঘু মাধ্যমে পড়লো, কারণ জলের সাপেক্ষে বায়ুকণাটা লঘু। 2 নম্বর পয়েন্ট, এখানে আলোক রশ্মি বিভিন্ন অ্যাঙ্গেল আসতে পারে। এখানে যে একটা অবিলম্ব কল্পনা করা হয়, সেই অবিলম্বের সাপেক্ষে এই ধরনের এরকম একটা আলোক রশ্মি আসলো, এবং সেই কোণটা কত? সেই কোণটা তোমার গ্রেটার দ্যান θc। সেটা তোমার আপতন কোণটা হচ্ছে কত? যে গ্রেটার দ্যান, এখানে যে কোণটা এসে পড়লো সেই কোণটা গ্রেটার দ্যান θc, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি কোণে এসে পড়লো। তাহলে এখান থেকে আলোক রশ্মিটি এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে অর্থাৎ বায়ু বুদবুদে এসে পড়ার জন্য আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে এবং সেই আলোক রশ্মিটি ফিরে যাবে। ফলে এখান থেকে কোনো দর্শক যদি দেখে তাহলে মনে হবে যে এই জায়গাটা বেশি চকচকে, তার কারণ আলোক রশ্মির একটা রে দেখতে পাবে, আলোর একটা রে দেখতে পাবে। এমনিতে বলতে দেখতেই হবে, তার সঙ্গে সঙ্গে একটা রে দেখতে পাবে, অর্থাৎ এই জায়গাটা চকচকে বলে মনে হবে। তাহলে কি? এটা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা নিদর্শন। এরকম অনেক 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 এক্সপেরিমেন্ট রয়েছে। আমরা এরকম একটা এক্সপেরিমেন্ট বলতে পারি। আমরা মেইন কতগুলো এক্সপেরিমেন্ট আমরা আসবো।
তার আগে আমরা কয়েকটি বিষয় বলছি। ধরে নাও এরকম একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ লিকুইড আছে, সেই লিকুইডের মধ্যে বা জল আছে, সেই জলের মধ্যে আমরা কি করলাম, টেস্ট টিউবকে ডুবিয়ে দিলাম। একটা টেস্ট টিউব, যে টেস্ট টিউবের মধ্যে কিছু পরিমাণ লিকুইড আছে, লিকুইড, এবং এখানে এই পাত্রটি এই পর্যন্ত জল দ্বারা ভর্তি করা আছে। টেস্ট টিউবের এই জায়গাটা কিন্তু তোমার ফাঁকা অংশ, এই জায়গাটা কিন্তু তোমার ফাঁকা অংশ, এদিকে তোমার পুরোপুরি ওয়াটার রয়েছে, এখানে ওয়াটার আছে, তাহলে এখানকার ওয়াটার এবং এখানকার ওয়াটার ডেনসিটি সমান। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমরা আরেকটা, এটা কয়েকটা পয়েন্ট দেখবো। এক নম্বর পয়েন্ট হচ্ছে কি, এখানে যে মাধ্যম আছে, এখানে যে মাধ্যম আছে, এইদিকে যে মাধ্যম আছে, সবাই সমান, অর্থাৎ এটাও জল, এটাও জল, এটাও জল। 2 নম্বর পয়েন্ট কি, এখানে কি যে মাধ্যমটা থাকবে সেটা বায়ু হতে পারে বা তেল হতে পারে, মানে এটা হচ্ছে এক কথা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2, μ2 হয়, তাহলে এটা μ1, তাহলে অবশ্যই μ1টা μ2 থেকে কম, মানে এটা লঘু, সেটা বায়ু হতে পারে, অসুবিধা নেই। 3 নম্বর পয়েন্ট কি, 3 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে এই যে আমরা টেস্ট টিউবটি নিলাম, সেই টেস্ট টিউবের যে কাচের যে বেদ থাকবে বা পুরু থাকবে, সেই কাচের মানে দেওয়ালটি অত্যন্ত পাতলা হবে এই দুই মিডিয়ার সাপেক্ষে, বা এই দুই মিডিয়ার সাপেক্ষে। মানে আমরা এই কাচ একটা মাধ্যম, তাহলে ওয়াটার একটা মাধ্যম, কাচ একটা মাধ্যম, জল একটা মাধ্যম, জল একটা মাধ্যম, কাচ একটা মাধ্যম, বায়ু একটা মাধ্যম, তাহলে এখানে 3টে মাধ্যম কাজ করবে। এখানে এই দুটি মাধ্যমের পরীক্ষা করতে গিয়ে আমরা দেখব যে এই দুটি মাধ্যমের পরীক্ষা করতে গিয়ে দেখবো যে কাজটি এতটাই পুরু, মানে এতটাই পাতলা, যেখানে এই দুটি মিডিয়াই এখানে মেইন ইফেক্ট করবে, বা এখানে এই দুটি মিডিয়াই শেষ কথা। তাহলে এখানে আমরা কি দেখবো, তাহলে এখানে দেখবো কতগুলো রশ্মি যদি এখানে এসে পড়ে, কতগুলো রশ্মি যদি এখানে এসে পড়ে, মানে কতগুলো আলোক রশ্মি, ধরুন এখান থেকে একটা আলোক রশ্মি আসলো, 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 এখান থেকে একটা আলোক রশ্মি আসলো। তাহলে কি কি ঘটনা ঘটবে দেখো, আমরা কিন্তু বলেছিলাম যে এই কাচ মাধ্যমটি অবশ্যই একটা মাধ্যম, কিন্তু সেটা এতটাই পাতলা, এতটাই পাতলা, যার মধ্যে বিচ্যুতিটা খুব কম ঘটবে বা বিচ্যুতির মানে লক্ষ্য করাই যাবে না, এতটাই পাতলা যেখানে এই দুটি মিডিয়ার সাপেক্ষে এই মিডিয়াটা নেগলেক্টেড। যদি এটা পুরু হতো, মানে অনেকটা মোটা হতো, তাহলে কিন্তু এটা এতটাই থিন, এতটাই পাতলা, পাতলা হওয়ার জন্য এটাকে আমরা নেগলেক্ট করছি, এই মিডিয়াটাকে নেগলেক্ট করছি। সেটা মানে পুরু বা মোটা হতো, তাহলে কিন্তু এটাকে নেগলেক্ট করতে পারতাম না, তখন আমাদের এটাকেও কাজে লাগাতে হবে। আচ্ছা, এবার বিষয়টা কি, যে কতগুলো আলোক রশ্মি যদি এদিক থেকে ধরেন, এটা ধরেন মানে কাছের একটা পাত্র, এদিক দিয়ে কতগুলো আলোক রশ্মি পাঠানো হলো, এইভাবে রশ্মি পাঠানো হলো, পাঠালে কি কি ঘটনা লক্ষ্য করা যাবে, দেখা যাবে এই যে রশ্মিটা আসলো, এই রশ্মিটা সরাসরি এদিকে বেরিয়ে গেল, এই রশ্মিটা আসলো, এই রশ্মিটা সরাসরি বেরিয়ে গেল, এই রশ্মিটা আসলো, এর সরাসরি বেরিয়ে গেল, কিন্তু এই রশ্মিটা আসলো, এই রশ্মিটা সরাসরি বেরিয়ে গেল না। এরা কেন সরাসরি বেরিয়ে গেল, তার কারণ এটা বায়ু জল মাধ্যম, এটাও জল মাধ্যম, তাহলে জল থেকে জলে গেলে তো অভিমুখ পরিবর্তন করার কথা না। আলো যখন বায়ু থেকে বায়ুর মাধ্যমে যায়, মানে বায়ু মাধ্যমে আলো চলার সময় আলোর বেগে কোনো পরিবর্তন ঘটে না, বা স্নেলসের সূত্র অ্যাপ্লাই হয় না, বা এক কথা আলোর কোনো রকম বিচ্যুতি ঘটে না। কিন্তু আলোক রশ্মিটি যদি জল মাধ্যম থেকে বায়ু মাধ্যমে গিয়ে পড়ে, কারণ এটা জল মাধ্যম না বায়ু মাধ্যম, তখন তো এখানে অভিমুখ পরিবর্তন ঘটবেই। আমরা কি করলাম, এখানে একটা অবিলম্ব অঙ্কন করলাম, এখানে অবিলম্ব, কারণ এটা তোমার হচ্ছে কি তল, তার উপর যদি অবিলম্ব কল্পনা করা হয়, তাহলে অবিলম্বের সাপেক্ষে এই যে কোণে আপতিত হলো, সেই কোণটা যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয়, মানে আমরা যেহেতু এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা দেখবো, তাই বলছি এখানে যে কোণে আলোক রশ্মি এসে আপতিত হলো, এখানে যে কোণে আলোক রশ্মি এসে আপতিত হলো, সেই কোণগুলি যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয়, তাহলে আলোর কি হবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মানে কি, আলোক রশ্মিটি সেই জল মাধ্যমে ফিরে আসবে, কারণ জল থেকে বায়ু থেকে যাওয়ার কথা ছিল, বায়ুতে না গিয়ে জলে ফিরে আসবে, অর্থাৎ আলোক রশ্মিটি ফিরে এদিকে যাবে, আলোক রশ্মি ফিরে এদিকে যাবে। এবার তাহলে কি হবে, অ্যাকচুয়ালি এইদিকেও যাবে না, কারণ এটা জল, এটা বায়ু, তাহলে আবার এখানে গিয়ে একটা অবিলম্ব থাকবে, এখানে দিয়ে কি আরো দুটো সরে যাবে, এখানে একটা অবিলম্ব থাকবে, এখানে আরো দুটো সরে যাবে, তাহলে অ্যাকচুয়ালি মনে হবে যে আলোক রশ্মিটি, তার মানে কি এটা কি হবে, যে কোনো একটা দর্শকের চোখে গিয়ে পৌঁছবে, অর্থাৎ এটা কি দণ্ডটাকে আর হচ্ছে গিয়ে আগের মতো দেখবে না, দণ্ডটাকে অনেকটা চকচকে বলে মনে হবে, এটা এই জায়গাটার তুলনায় এই জায়গাটা একটু চকচকে বলে মনে হবে। 2 নম্বর পয়েন্ট, শুধু চকচকে বলে মনে হবে না, 2 নম্বর পয়েন্ট, এই জায়গাটা বেঁকে যাবে, এই জায়গাটা কোনো বেঁকে আছে বলে মনে হবে না। কোন জায়গাটা বেঁকে আছে বলে মনে হবে, এই জায়গাটা কিরকম বেঁকে আছে বলে মনে হবে,
তার কারণ এই যে রশ্মিটা আসলো এখান থেকে দেখানো একটু চাপ হয়ে গেল আর কি। এখান থেকে যখন রশ্মিটা ফিরে গেল, একটা রশ্মির কথা হবে, এই রশ্মি ফিরে গেল, তাহলে এখানে এরকম যখন রশ্মিটা এখানে তোমার প্রতিফলিত ফিরে গেল, আর ফিরে গেলে কি হবে, এখানে যদি অবিলম্ব কল্পনা করা হয়, এই দিকে যাওয়ার কথা, এইদিকে না গিয়ে কি হলো, সে অবিলম্ব থেকে দূরে সরে গেল, অবিলম্ব থেকে দূরে সরে গেল। এবার এই পয়েন্টটাকে যদি আমরা পিছনের দিকে টেন করি, তাহলে এখানে একটা রশ্মি আসলো, এটা থেকে তোমার এই বেরিয়ে গেলো একটা রশ্মি, আর একটা রশ্মি এদিকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। এই রশ্মিটা এবং এই রশ্মিটা যে বিন্দুতে মিলিত হলো, মনে হচ্ছে আলোক রশ্মিটা যেন এখান থেকে নয় বরং এখান থেকে আসছে বলে মনে হয়। অর্থাৎ এই দণ্ডটি একটু সরে আসলো, অর্থাৎ এক কথায় এই দণ্ডটি এখন এইরকম মানে একটা উপরের দিকে ভেসে আসে বলে মনে হবে। অর্থাৎ এই কাছের দণ্ডটি জলের একটু উপরের দিকে ভেসে আছে বলে মনে হবে, যেটা আমরা একটু করে আরো ভালো করে জানতে পারবো। হ্যাঁ, এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট, জাস্ট একটু ছোট্ট করে আমরা বোঝানোর চেষ্টা করলাম। হ্যাঁ, এরকম একটা ব্যাপার আছে। এরপরে আমরা পরবর্তী লেকচারে মানে লেকচার নাম্বার 47-এ আমরা মরুভূমির মরীচিকা কি, বালিয়ারি যে ধাঁধা, সেই ধাঁধা সম্পর্কে আলোচনা করব। তারপরে একটা বিশেষ ইম্পর্টেন্ট প্রমাণ আছে আর কি, সেই প্রমাণটা দেখব। সো তোমরা এই পর্যন্ত দেখো, কারণ তোমাদের আবদার স্যার আমাদের ভিডিওগুলো একটু ছোটো ছোটো করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।